অন্ধকার কখনো কখনো শুধু রাত নিয়ে আসে না, নিয়ে আসে এক দম বন্ধ করা পচন। আপনারা শুনছেন অহমভার্স অরিজিনালসের অডিও থ্রিলার সিরিজ রাঙামাটির দীর্ঘশ্বাস। আগের পর্বে আমরা দেখেছিলাম অনির্বাণ ওই মায়াবী কিন্তু ভয়ঙ্কর লতার চাবুক থেকে কোনো মতে প্রাণ বাঁচিয়ে নিচের বাগানে নেমে এসেছে। কিন্তু সে ভাবতেও পারেনি এই লাল মাটির বুকে তার জন্য আরও বড় কোনো মৃত্যুফাঁদ অপেক্ষা করে আছে। আজকের পর্ব হলুদ মৃত্যুর গ্রাস। এই হাড়হিম করা যাত্রার কাহিনী বিন্যাস ও কণ্ঠে আমি রাজ, আর শব্দতত্ত্ব ও সম্পাদনায় প্রচেষ্টায় যুবরাজ। চলুন অনির্বাণের সাথে আমরাও এই অভিশপ্ত বাগান থেকে পালানোর চেষ্টা করি, কারণ এখানে বাতাসও নিঃশ্বাস কেড়ে নেয়। পেঁচানো লোহার সিঁড়ি বেয়ে বাগানের মাটিতে নামা মাত্রই অনির্বাণ একটি তীব্র বমিভাব অনুভব করল। ওপরের বারান্দায় ফুলের সেই সম্বহনী সুবাস ছিল ঠিকই, কিন্তু নিচে নামতেই বাতাসের গন্ধটা একদম পাল্টে গেছে। সেই স্যাঁতস্যাঁতে পচা মাটির গন্ধের সঙ্গে এখন মিশেছে একটা ঝাঁঝালো কাঁচা হলুদের গন্ধ। কিন্তু এই হলুদ আমাদের চেনা রান্নার হলুদ নয়, এ গন্ধ অনেক দিনের বাসি, পচতে শুরু করা এক বিষাক্ত হলুদের। অনির্বাণ বাঁ হাত দিয়ে নিজের ডান হাতটা শক্ত করে চেপে ধরল। বারান্দায় লতার চাবুক তার শার্ট ছিঁড়ে বাহুতে যে গভীর ক্ষত তৈরি করেছিল, সেটা এখন ভয়ানক জ্বালা করছে। সে কাঁপতে কাঁপতে টর্চের আলোটা ক্ষতস্থানের ওপর ফেলল। সাধারণত কেটে গেলে লাল রক্ত বেরোনোর কথা, কিন্তু অনির্বাণ শিউরে উঠে দেখল তার চামড়ার ওপর দিয়ে গড়িয়ে পড়ছে গাঢ় হলুদ রঙের এক চটচটে তরল, ঠিক যেন বাটা হলুদ, কিন্তু তার মধ্যে মিশে আছে পুঁজের মতো একটা আঠালো ভাব। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো সেই হলুদ দাগটা এক জায়গায় স্থির নেই। কালির দোয়াত উল্টে দিলে যেমন কালি কাগজের ওপর দ্রুত ছড়িয়ে পড়ে, ঠিক তেমনই ওই হলুদ দাগ তার হাতের চামড়া বেয়ে কনুয়ের দিকে উঠে আসছে। শিরাগুলো দপদপ করছে, আর সেই বিষাক্ত হলুদ স্রোত একটু একটু করে তার রক্তে মিশে যাচ্ছে। দাঁতে দাঁত চেপে সে পকেট থেকে রুমাল বের করে জায়গাটা মুছতে গেল, কিন্তু মুছলে কি হবে? দাগটা তো চামড়ার ওপরে নেই, ওটা চামড়ার নিচে গেঁথে গেছে। মনে হচ্ছে তার নিজের শরীরের রক্তটাই এখন ভেতর থেকে বদলে যাচ্ছে এক নতুন রঙে। সামনেই গেট, দৌড়াতে হবে। শরীরটা ক্রমশ ভারী হয়ে আসছে অনির্বাণের। মাথায় একটা অদ্ভুত ঝিম ধরা ভাব। সে টলতে টলতে সামনের দিকে এগোতে শুরু করলো। বাগানের বড় বড় বুনো আগাছাগুলো সাপের মতো পায়ে জড়াচ্ছে। হঠাৎ সে খেয়াল করলো শুধু তার হাতে নয়, এই হলুদ সংক্রমণ ছড়িয়ে পড়েছে চারপাশের বাগানের মাটিতেও। টর্চের আলোয় দেখা গেল লাল মাটির ওপর ছোপ ছোপ হলুদ দাগ, যেন গোটা মাটিটাই কুষ্ঠ রোগে আক্রান্ত। ঘাসগুলো শুকিয়ে হলুদ হয়ে গেছে, ঝোপঝাড়ের পাতাগুলোও ফ্যাকাশে, ঠিক জন্ডিস রোগীর মতো হলুদ। গ্রামের নাম হলদিবাড়ি। এতক্ষণে তার আসল অর্থ পরিষ্কার হচ্ছে অনির্বাণের কাছে। এখানকার মাটি শুধু মানুষ খায় না, এখানকার মাটি এক অজানা পৈশাচিক অসুখে ভুগছে, আর যারা এখানে আসে তারাও সেই অসুখের শিকার হয়। অনির্বাণ দৌড়ানোর চেষ্টা করলো, কিন্তু পা দুটো যেন আঠার মতো মাটির সঙ্গে সেটে যাচ্ছে।
হলুদ দাগওয়ালা মাটিটা কাদার মতো পিচ্ছিল। পা ফেলার সঙ্গে সঙ্গে ঘিন ঘিনে প্যাচ প্যাচে শব্দ হচ্ছে। মনে হচ্ছে সে যেন কোনো বিশাল আদিম প্রাণীর পচতে থাকা ক্ষতের ওপর দিয়ে হাঁটছে। হঠাৎ তার নজর গেল গেটের বাইরের দিকে। তার বাইকটা যেখানে রাখা ছিল, সেই বড় অর্জুন গাছটার নিচে। কিন্তু গেট পর্যন্ত যাওয়ার রাস্তাটা অদ্ভুতভাবে বদলে গেছে। রাস্তার দুপাশ থেকে হলুদ রঙের এক প্রকার শ্যাওলা বা ফাঙ্গাস দ্রুত গতিতে মাঝখানের দিকে এগিয়ে আসছে, জ্যান্ত কোনো পরজীবীর মতো, যেন রাস্তাটাকে গিলে ফেলার চেষ্টা করছে। না, রাস্তা বন্ধ হতে যাওয়া যাবে না, কিছুতেই না। নিজের শরীরের শেষ বিন্দু শক্তিটুকু একত্রিত করে সে দৌড় দিল। বুকের ভেতর রাখা ফাইলটা ঘামে ভিজে জবজব হয়ে গেছে। হাতের সেই হলুদ দাগটা এখন তার কাঁধ পর্যন্ত পৌঁছে গেছে। জ্বালাটা এখন আর শুধু চামড়ায় আটকে নেই, সোজা হাড়ের ভেতর ঢুকে গেছে। মনে হচ্ছে কেউ যেন ভেতর থেকে হাড়ের মজ্জাগুলো চুষে নিচ্ছে। দৃষ্টি ঝাপসা হয়ে আসছে তার। চারপাশটা কেমন হলদেটে লাগছে। উপরের আকাশের চাঁদটাও কি হলুদ হয়ে গেল, নাকি তার নিজের চোখের রেটিনায় বাসা বেঁধেছে ওই অভিশপ্ত হলুদ রং? গেটের কাছে পৌঁছে সে থমকে দাঁড়ালো। লোহার বিশাল গেটটা লতা পাতায় পুরোপুরি ঢেকে গেছে, আর সেই পাতাগুলো থেকে ফোঁটা ফোঁটা করে খরিত হচ্ছে ওই একই হলুদ রস। গেট খোলার জন্য ওই হাতলটা তাকে ধরতেই হবে, কিন্তু ধরলেই বিষ আরো দ্রুত শরীরে ছড়িয়ে পড়বে। কিন্তু অনির্বাণ আর দ্বিধা করল না। এখন আর সংক্রমণের ভয় করে লাভ নেই। জীবন বাঁচাতে হলে এই নরক থেকে তাকে বেরোতেই হবে। সে জ্যাকেটের হাতা দিয়ে ডান হাতটা ভালো করে ঢেকে নিয়ে সজোরে গেটের জং ধরা হাতলটা চেপে ধরল। গেটটা জং ধরা, কিছুতেই নড়তে চাইছে না। ওপরের লতাগুলো থেকে হলুদ রস চুইয়ে চুইয়ে তার জ্যাকেটটা ভিজিয়ে সোজা গায়ে লাগছে। অনির্বাণ তার শরীরের সমস্ত ওজন দিয়ে দরজা ধাক্কা মারল। ক্যাচ ক্যাচ শব্দ করে আর্তনাদ করে উঠল গেটটা। একটুখানি ফাঁক হলো, আর সেই সামান্য ফাঁক দিয়েই গলে বাইরে বেরিয়ে এলো অনির্বাণ। বাইরের পিচ রাস্তায় পা রাখতেই তার মনে হলো সে যেন এক ডুবন্ত জাহাজ থেকে ডাঙায় উঠল। কিন্তু স্বস্তি পাওয়ার কোনো উপায় নেই। অর্জুন গাছটার নিচে তার বাইকটা যেখানে রাখা ছিল, সেখানে এখন কোনো বাইক নেই। জায়গাটা ফাঁকা। অনির্বাণ পাগলের মতো এদিক ওদিক টর্চের আলো ফেলল। বাইকটা কোথায় গেল? বাইক ছাড়া এই গভীর রাতে মাইলের পর মাইল পথ সে কিছুতেই পার হতে পারবে না। বিশেষ করে শরীরে এই বিষ নিয়ে হঠাৎ তার চোখ পড়ল রাস্তার ঠিক উল্টো দিকের ঝোপে। বাইকটা সেখানে উল্টে পড়ে আছে, যেন কেউ একটা খেলনার মতো ওটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর বাইকের তেলের ট্যাঙ্কের ওপর টর্চের আলো পড়তেই অনির্বাণের রক্ত হিম হয়ে গেল। ট্যাঙ্কের ওপর দগদগ করছে একটা বিশাল হাতের ছাপ, অবিকল মানুষের হাতের মতো, কিন্তু আকারে অন্তত 3 গুণ বড়। এবং সেই গাঢ় হলুদ রঙের হাতের ছাপ, তার মানে ওটা শুধু বাড়ির ভেতরে আর আটকে নেই, বাইরেও চলে এসেছে। রোগটা ছড়িয়ে পড়ছে, গ্রামের সীমানা ছাড়িয়ে হয়তো সভ্যতার দিকেই এগোচ্ছে এই হলুদ মহামারী। অনির্বাণ দৌড়ে গিয়ে কোনো মতে বাইকটা টেনে তুলল, কিক মারল। স্টার্ট নিচ্ছে না। ইঞ্জিনটা গো গো করে শব্দ করছে শুধু। প্লিজ এখন স্টার্ট হয়ে যা, এখন বন্ধ হোস না।
ঠিক তখনই পেছন থেকে সেই ফিসফিসানিটা আবার শোনা গেল। তবে বারান্দার সেই মিষ্টি ফিসফিসানি আর নেই। এবার গলাটা ভারী, কর্কশ আর অমানুষিক। পালিয়ে কোথায় যাবি? ডাক্তার তো তোর সঙ্গেই যাচ্ছে। অনির্বাণ আতঙ্কিত হয়ে নিজের হাতের দিকে তাকালো। হলুদ দাগটা এখন কাজ ছড়িয়ে তার গলার কাছে উঠে এসেছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, দম আটকে আসছে। বাইকটা কি স্টার্ট নেবে, নাকি অনির্বাণকেও ধীরে ধীরে এই হলুদ মাটিরই একটা অংশ হয়ে যেতে হবে চিরকালের জন্য? বাইকটা কি স্টার্ট নেবে, নাকি অনির্বাণকেও ধীরে ধীরে এই হলুদ মাটিরই অংশ হয়ে যেতে হবে চিরকালের জন্য? কেমন লাগলো আজকের পর্ব হলুদ মৃত্যুর গ্রাস? আজকের এপিসোডে ওই বাইকের ট্যাঙ্কের ওপর বিশাল হলুদ হাতের ছাপের দৃশ্যটা আমাকে ব্যক্তিগতভাবে ভীষণ ভয় পাইয়েছে। ভাবুন তো, মাঝরাতে একটা অন্ধকার রাস্তায় দাঁড়িয়ে আপনি বুঝতে পারছেন যে আপনার পেছনে এমন কিছু একটা আছে যার হাতের সাইজ মানুষের 3 গুণ। আপনার অবস্থায় হলে আপনি কি করতেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, যুবরাজকে এই পর্বের জন্য একটা বড়সড় থ্যাঙ্কস কিন্তু দরকার দেওয়া। ওই কাদার প্যাচ প্যাচে শব্দ আর শেষের দিকে ওই বিকট ভারী ফিসফিসানিটা পুরো আবহটাকে ও যেভাবে জীবন্ত করে তুলেছে, সেটার জন্য একটা লাইক তো বানতা হ্যায় বস। আপনাদের ফ্রেন্ড সার্কেলে নিশ্চয়ই এমন কেউ আছে যে কথায় কথায় বলে আমি ভূতে ভয় পাই না। আজকের এই এপিসোডটা তাকে শেয়ার করে চ্যালেঞ্জ ছুড়ে দিন। দেখি সে রাতে একা বসে হেডফোন লাগিয়ে পুরোটা শুনতে পারে কিনা। পরের পর্বে অনির্বাণের সাথে কি ঘটতে চলেছে, সে কি আদেও হাইওয়েতে পৌঁছতে পারবে? জানতে হলে অহম্বার্স অরিজিনালসকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখুন। খুব তাড়াতাড়ি ফিরছি পরের পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকবেন, আর রাস্তায় কোনো হলুদ দাগ দেখলে তার থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ হবে। শুভরাত্রি।